নমস্কার। এই নাটকের গল্প শুরু করার আগে আপনাদের কয়েকটা দরকারি কথা বলে নিতে চাই। ও হ্যাঁ, আমার নিজের পরিচয়টাই তো এখনো দিইনি। আমি হলাম সময়। এই পৃথিবীতে সবকিছু স্তব্ধ হয়ে গেলেও সময়ের কাঁটা কখনো থেমে থাকে না, তাকে চলতেই হয়। আর এই চলতে চলতে কত বিচিত্র ঘটনা প্রতিনিয়ত ঘটে চলেছে। সেরকম একটা ঘটনার কথা আজ আপনাদের বলতে চাই। এই যে বাড়িটা দেখছেন, এটি দত্ত বাড়ি। আর ইজি চেয়ারে বসে যিনি ঘুমাচ্ছেন তিনি হলেন এই পরিবারের কর্তা স্বয়ং অধিরাজ দত্ত। এই বাড়িতে তারা 4 পুরুষ ধরে বসবাস করছেন। দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় অধিরাজের ঠাকুরদা স্বর্গীয় অধিরথ দত্ত এই বাড়িটা অবিশ্বাস্য কম ভাড়ায় পেয়েছিলেন। অধিরাজের পিতা স্বর্গীয় অপ্রতিহত দত্ত নামে যাই হন, জীবনের সর্বক্ষেত্রে ভাগ্য প্রতিহত হয়ে নিতান্ত মামুলি জীবন কাটিয়ে ধরাধাম ত্যাগ করেন। দত্ত পরিবারের সবার নাম অদিন। এটি এই বাড়ির প্রাচীন ঐতিহ্য। যাই হোক, অধিরাজের মাতৃবিয়োগ হয় অল্প বয়সে। স্বর্গীয় অপ্রতিহত দত্ত 3 অনাথা কন্যাকে অধিরাজের ঘাড়ে ফেলে মর্তধাম থেকে বিদায় নেন। ফলে অধিরাজকে খুব অল্প বয়সেই স্কুলে চাকরি নিতে হয়। তিনি একে একে বোনেদের বিয়ে দিলেন। তারপরে পিতৃঋণ শোধ করে বিয়ে করেন বোনেদেরই বেছে দেওয়া পাত্রী অলকানন্দাকে। হ্যাঁ, ইনি হলেন অলকানন্দা দেবী। নামের আত্মক্ষর অ হওয়ায় অলকানন্দা এই বাড়িতে প্রাথমিকভাবে নির্বাচিত হয়ে যান। চাক্ষুষ পরীক্ষায় উত্তীর্ণ হন তারপরে। এটা একটা বাড়ি হলো। ইনি হলেন অলিঞ্জন, অধিরাজের দূর সম্পর্কে পিতৃব্য। অধিরাজকে অত্যন্ত স্নেহ করেন। তার সমস্ত কাজে সমর্থন করতে গিয়ে পরিবারের অন্যদের কাছে বিরাট ভাজন হন। আমি বাজারে গিয়েছিলাম নলিন্দ, বাকিদের খবর আমার জানা। এ হলো অধিরাজের পুত্র অসংখ্য। স্রোতের টানে জীবনকে ভাসিয়ে দেওয়াই বেঁচে থাকার মূল মন্ত্র বলে মনে করে। আর নিজের বাবাকে মনে করে অচল মুদ্রা। তোমরা সবাই আছো দেখছি। তোমাদের জন্য একটা সুখবর এনেছি। তিনি হলেন বর্তমান সময়ের একজন উপযুক্ত রাজনৈতিক নেতা। দেশ সেবা থেকে রাজনৈতিক কেরিয়ার তার কাছে বড়। মূল্যবোধের থেকে চেয়ার তার কাছে বেশি মূল্যবান। স্বার্থের জন্য তিনি সবকিছুকে ত্যাগ করতে পারেন, কিন্তু কোনো কিছুর জন্য স্বার্থকে ত্যাগ করতে পারেন না। ইনি হলেন ডেপুটি কমিশনার সর্বিলক সেন। এরা পুলিশে চাকরি করলেও আসলে এরা দলদাসে পরিণত হয়েছে। জনগণের নিরাপত্তার চেয়ে তাদের নিজেদের নিরাপত্তা নিয়ে তারা বেশি চিন্তিত। হ্যাঁ, এরাই হলেন আজকের গল্পের মূল চরিত্র। তাহলে এখন আবার আমরা গল্পে ফিরে আসি। এখন রাত 12:10। অধিরাজ রাতের খাওয়া সেরে বৈঠকখানা ঘরে ইজি চেয়ারে বসে বই পড়তে পড়তে ঘুমিয়ে পড়েছেন। আনন্দে কাজ কি? তুমি সর্বিলক না? হ্যাঁ স্যার, আপনার প্রাক্তন ছাত্র।
ডেপুটি কমিশনার সরবিলাল শেখ। এই অসময় আপনাকে নিতে এসেছি স্যার। নিতে? এই মাঝরাত উপায় নেই স্যার, উপর মহলের নির্দেশ, আপনাকে নিয়ে যেতেই হবে। আমার বিরুদ্ধে কিসের চার্জ এবারে? ও, খবরের কাগজে একটা প্রতিবাদ পত্র লিখেছিলাম সরকারের দুর্নীতির বিরুদ্ধে। না স্যার, ওসব কিছু না, খুব জরুরি কারণেই ডাক রয়েছে। আমার সঙ্গে গাড়ি আছে। ও, গাড়ি এনেছে? চল সোজা লালবাজার তো? না স্যার, সেটা বলাও বারণ আছে। কিন্তু আমি বুঝতে পারছি না এভাবে টেনে নিয়ে যাওয়ার উপলক্ষটা কি? সেটা বলাও বারণ আছে স্যার, তবু সুখবর তো বলেই ফেলি। হ্যাঁ, সেটাই তো চাইছি। এত ধোঁয়াশা কেন? নির্বাচক সমিতি এবছর আপনাকে এদেশের শ্রেষ্ঠ শিক্ষক হিসেবে নির্বাচিত করেছে। আমার আমার মতন একজন সাধারণ কর্পোরেশন স্কুল মাস্টার আমাদের নির্বাচন কমিটির মাথা গোলমাল হয়নি? স্যার, আপনার অসামান্যতা শুধুমাত্র আপনার বিদ্যার পরিধিতে নয়, তা রয়েছে আপনার চরিত্রে। আপনি মিথ্যা, অন্যায়, দুর্নীতির সঙ্গে কখনো আপোষ করেননি। আপনাকে লোভ কিংবা ভয় দেখানো সম্ভব হয়নি। সিলেকশন কমিটি বিশদভাবে খবরাখবর নিয়েই আপনার নাম রেকমেন্ড করেছে। আমার খুব অবাক লাগে জানো, তুমি যে কথাগুলো বললে সেগুলো এক সময় গুণ বলে পরিচিতি ছিল, কিন্তু এখন সেগুলোকে দোষ কিংবা মূর্খতা বলে দেশের মানুষ জানে। সিলেকশন কমিটি কিন্তু তা মনে করে না স্যার। হ্যাঁ, তোমার সিলেকশন কমিটি কি থেমে থাকা ঘড়ি? সেই পুরনো মূল্যবোধের তকমা গায়ে এঁটে বসে আছে। আরে বাবা, এখনকার দিনে সাফল্যই হচ্ছে সার্থকতা। সে সার্থকতা যেভাবে হোক পেতেই হবে। স্যার, আপনার সব কথার উত্তর দিতে পারি এত যোগ্যতা আমার নেই। ওপরওয়ালার নির্দেশে আপনাকে নিতে এসেছি। দয়া করে চলুন, আমার সঙ্গে গাড়ি আছে। চল কি দেখি আমাকে কেন সম্মান টম্মান দিচ্ছে। আসলে কি জানো, আমার স্ত্রী পুত্র কন্যা সকলে মনে করে আমি আমি নিশ্চিত এই যুগের অচল বাতি। ইলেকশন কমিটি কিন্তু তা মনে করে না স্যার। এ শক্ত ঘাড়কে সহজে পাঠানো যায় না, তাকে বাগে আনার সাবেকি উপায় হলো গিয়ে তোয়ার অথবা প্রশংসা নামক উৎকোচ। চলো চলো চলো, কত রবর গড়ায় গিয়ে দেখি একবার। আচ্ছা, তাই পাজামা পাঞ্জাবি পরে যাবো নাকি অন্য কিছু? না স্যার, আনুষ্ঠানিক বেশ পরিয়ে নিয়ে যাওয়ার নির্দেশ রয়েছে। ধুতি পাঞ্জাবি, কাঁধের উপর পাট করা চাদর, হাতে রাখি, তাই তো? এক্স্যাক্টলি স্যার। এটাই তো মানুষের প্রকৃত পরিচয়। হ্যাঁ, ভালো বলেছো সুবিলভ, বেশ বলেছো। বেশই হচ্ছে মানুষের প্রকৃত পরিচয়। আমার এক বই মানে জানো, ও তো শিক্ষকতা করতে গেলে 4 বয় মানে চতুর্বর্গ হওয়া চাই। ব্যাপারটা বুঝতে পারলে কি? না স্যার, যার বয় চতুর্বর্গ মানে কি স্যার? তাহলে বলিস, প্রথম ব হচ্ছে গিয়ে বপু মানে চেহারাটা বেশ লাকসই হওয়া চাই, বুঝতে পেরেছো? আর দ্বিতীয়টি হচ্ছে গিয়ে বাক কণ্ঠ, এমন চাঁচা ছোলা গলায় পড়াবে যাতে 3-4টে ক্লাস পর পর শুনতে পায়, মানে ট্রিপল বেনিফিট স্কিম বলতে পারো। স্যার সে কি বলে? হ্যাঁ, আর তৃতীয়টা ওই তুমি যেটা বললে, ধুতি পাঞ্জাবি, পাট করা চাদর, হাতে লাঠি। আর চতুর্থ বয় স্যার, হ্যাঁ, চতুর্থ বয় চতুর্থ ভয়, চতুর্থ ভয় হচ্ছে বিদ্যা, এডুকেশন। তবে এখন ওগুলো যত কম হয় ততই ভালো। ওয়েল সেড স্যার। এবারে চলুন, অবশ্যই বেশ পার্টি, একটা ভালো কাজে যাচ্ছেন তো। হ্যাঁ, আমি বিস্মিত হচ্ছি এই ভেবে বেছে নিলে আমার দুরূহ সৌভাগ্য। কিন্তু আমি ভাবছি যে আমি কেন? আমাকে হ্যাঁ স্যার, ঠিকই বলেছেন। দুরূহ সৌভাগ্য সে, সৌভাগ্য মাত্রই দুরূহ। স্যার, আপনি আমাদের ক্লাসে শিখিয়েছিলেন দুরূহ শব্দটার বেশ কিছু প্রতিশব্দ। দূরতিগম, দূরত্বয় দুয়াপ। হ্যাঁ, তোমার মনে আছে সৌভিলা, তোমার মনে আছে? আছে স্যার, কি করে ভুলবো? সারা জীবন ধরেই তো ওই শব্দগুলোর মুখোমুখি হচ্ছি, আর প্রতিবারই দেখছি ওই প্রত্যেকটি শব্দের পিছনে আপনি দাঁড়িয়ে আছেন। আমি? হ্যাঁ, আপনি। আপনার চাইতে দুরূহ দূরতিক্রম্য মানুষ আমি কখনো দেখিনি স্যার। তাই বুঝি তোমাদের সিলেকশন কমিটি আমাকে শ্রেষ্ঠ শিক্ষকের সম্মান দিচ্ছে? তাই স্যার,
মৃত্যু হলেই পৃথিবী থেকে শততার ভাইরাস অবলুপ্ত হবে। যেভাবে আমরা পৃথিবীকে দুটি বসন্তের স্মল পক্সের ভাইরাস থেকে মুক্ত করেছি, সেইভাবেই আমরা শততার ভাইরাস থেকেও পৃথিবীকে মুক্ত করব। এইটুকু কনফিডেন্সের জন্য এত আয়োজন সুধীর? আমার নয় স্যার, এ তো সরকারি আয়োজন। আমি অথরিটির নির্দেশ পালন করছি মাত্র। শুধু সরকারও নয়, অপোজিশনে যারা আছেন সবাই আপনার এলিমিনেশন চান। কিভাবে তুমি তোমার কর্তব্য পালন করবে? সেন্সর লাগানো দরকার। আচ্ছা, আমরা অযথা চিৎকার শব্দ পছন্দ করি। তুমি তোমার কর্তব্য পালন করো, আমি শেষবারের মতো কিছু চাইবেন স্যার? শেষ কোনো ইচ্ছে? আমার পিতা মানে স্বর্গীয় অপ্রতিহত দত্ত আদর করে আমার নাম রেখেছিলেন অধিরাজ। অধিরাজ দিতে জানে, চাইতে জানে। আর ছোটখাটো জিনিস চেয়ে নিজের নামটাকে ছোট করি কেন? কি বা চাওয়ার আছে? ঠিক আছে স্যার, আমাকে আমার কর্তব্য পালন করতে হবে। হ্যাঁ, একটা কথা জানতে খুব ইচ্ছে করছে। যদি জন্মান্তর থাকে তাহলে কি একটাই আলাদা? জন্মে যাতে প্রমাণ করতে পারি শততার ভাইরাস পৃথিবী থেকে অবলুপ্ত হয়নি, হবার নয়। দেখেছো, বই পড়তে পড়তে ঘুমিয়ে পড়েছে। কি গো, শুতে যাবে না? শুনছো? হ্যাঁ হ্যাঁ, বলো বলো বলো। বলছি রাত 12:30 বেজে গেছে। যাও সবার ঘরে গিয়ে শো। আমি রেডিওটা বন্ধ করে এই না না, ওটা বন্ধ করো না, ভালো একটা ট্রাফিক দিচ্ছে এফএমে। থাক থাক থাক। এই করে করে না শরীরটাকে খারাপ করে। না, শরীরের কিচ্ছু হয়নি, কিন্তু মনটাকে ঠিক রাখা খুব দুরূহ ব্যাপার। মনের রক্ত তোমার সেধে হাতা। রাজ্যের কে কোথায় নির্যাতিত তার জন্য গলা তুলো, কে বিনা বিচারে বন্দী তাকে ছাড়িয়ে আনো। রাজ্যের রাজনীতি দুর্নীতি নিয়ে এমন একটা চিঠি লিখেছে কাগজে যে এখন লোকে হুমকি দিচ্ছে তার মাসে। হ্যাঁ, শর্মিলাও একটু আগে এই কথাটা বলে গেল। ও নাকি আমার মতো দুরূহ দুরুতিক্রম্য মানুষ থাকি নাকি, আমি নাকি ওদের পথটাকে আগলে দাঁড়িয়ে আছি। কে কে বলে গেছে? শর্মিলা। শর্মিলাকে এসেছে? হ্যাঁ। কখন? কই? আমি তো জানতে পারিনি। তুমি জানবে কি? তেমনি আসেনি, স্বপ্নে এসে। স্বপ্ন? হ্যাঁ আবার স্বপ্ন দেখছি? হ্যাঁ। সারা জীবন তো স্বপ্ন দেখে কাটালে। বিয়ে স্তব দেখছি, নতুন সমাজের স্বপ্ন দেখছি। পৌঁছতে পারলে কোথাও? সে আর পারলাম কই? তাহলে কেন স্বপ্ন দেখবে? স্বপ্ন বেঁচে থাকার উত্তম উপায় তাই। লোকে হয় দেখে শেখে, না হয় থেকে শেখে। আর তোমার মতো লোকেরা না কিছুতেই শেখে না। তোমার বন্ধু বান্ধবেরা ধান্দাবাজি সিঁড়ি ধরে কোথায় কোথায় চড়ে বসেছে, আর তুমি যেখানে ছিলে সেখানেই পড়ে আছো। কর্পোরেশনের স্কুল মাস্টার। কোনো কিছু পাওয়ার জন্য তো আমরা রাজনীতি করিনি অবস্থা। আমরা সরকারকে নিয়ে হাঁটতে চেয়েছিলাম, সবার জন্য মুক্তি চেয়েছিলাম। এই শোনো, তোমার এই কথাগুলো শুনে শুনে না আমি এবারে তোর কথা লেগেছি। সবাইকে কতটা পথ এগিয়ে গেলে তোমরা তা তো দেখতেই পাচ্ছি। সাদা সাপটা কথা বলি, শোনো, তোমার বন্ধু
বিশ্ববন্ধু ঠাকুরপো যা বলেন তাই করো। বিশ্ববন্ধু ঠিক কথা বলে না। অলবাদ ঠিক বলে। সবাই নিজের আখের গুছিয়ে নিক, তাতেই প্রকৃত সমাজের উন্নতি। সবাই মিলে জড়াজড়ি করে তলিয়ে না গিয়ে কিছু লোক যদি উপরে উঠে আসে, তাহলে তো সমাজের উপকার হলো। সমাজ বিপ্লবের এমন ব্যাখ্যা বিশ্ববন্ধু, আর তোমরা বিশ্বায়নের প্রচার করো। তোমরা পার্টির মূল্যবোধের দৈন্য দেখে আমি পার্টি ছেড়ে দিচ্ছি। হ্যাঁ, আমি তো বিশ্ববন্ধু সেই কথাগুলো ভেবে নিয়েছি। কিছু লোক যদি ভালো হয়, আদর্শবান হয়, তাহলে আখেরে মস্ত বড় লাভ। আল্লাহ, তোমার নীতি আঁকড়ে থাকা, সততা আঁকড়ে থাকাকে লোকে আড়ালে পরিহাস করে। তোমার নিজের ছেলে, তুমি নাকি একটা প্রাগৈতিহাসিক জীব। ক্লাইমেটের পরিবর্তনের সঙ্গে খাপ খাওয়াতে না পারে যেরকম বহু প্রাণী অবলুপ্ত হয়ে গেছে, তুমিও অবলুপ্ত হয়ে না। তাহলে বলছি তুমি এড়ে যাবে। হ্যাঁ, তোমরা বাঁচার জন্য লড়াই করো করোটা। আমি রব নিষ্পদের কথা শের নয়। মানে শুনতে চলো। না, শোনো না, আসলে কিরকম অদ্ভুত অদ্ভুত সব স্বপ্ন দেখি। তুমি শুনতেছ? না, ওষুধ আর খাবো না। রাত জাগার জন্য অনুস্মৃতি দেওয়া এফএম রেডিওটা খুব ভালো সঙ্গী, বুঝতে পেরেছো? কি হয় বলি, রাত জেগে কি হয়? কি হয়? বিশুদ্ধি রাতের নির্জনতায় নিজেকে মুখোমুখি বসাবার সুযোগ পাই। ছড়িয়ে ছিটিয়ে থাকা চিন্তা ধারাগুলোকে কালেক্ট করে নিজেকে জানার চেষ্টা করি। সর্বপল্লী রাধা কৃষ্ণনের একটা কথা আমার খুব ভালো মনে পড়ে, জানো? রিলিজিয়ন ইজ হোয়াট উই ডু উইথ আওয়ারসেলভস when we are happy. এটাই প্রকৃত ধর্ম, মানব ধর্ম। সত্যি বলছি, সত্যি বলছি। তোমাকে না আমি বুঝতে পারি। একসময় না তোমাকে বড় অদ্ভুত, বড় অবাস্তব লাগে। মনে হয় তোমার এই জন্য তুমি এত বছর পিছিয়ে গেলে। অলকা একটা আদর্শকে, একটা উদ্দেশ্যকে সামনে রেখে আমরা দুটি পায়ে মানুষ হাঁটা শুরু করেছিলাম। একটা উজ্জ্বল আলোক ভর্তিকা আমাদের চোখের সামনে ছিল। আমরা কবি সুভাষ মুখোপাধ্যায়ের সঙ্গে গলা মিলিয়েছিলাম। আরেকটু পাঁচালিয়ে ভাই সহ, আরেকটু আচ্ছা, শতাব্দী শেষ। তোমার বন্ধু বান্ধবেরা তো সব ঠিকঠাক জায়গায় পৌঁছে গেল, একমাত্র তুমি। যে টার্গেট এর উদ্দেশ্যকে লক্ষ্য করে আমরা হাঁটা শুরু করেছিলাম, তার উল্টো দিকে হাঁটাটাকে তুমি পৌঁছে যাওয়া বলছো? উল্টো সোজা এসব আমি কিছু বুঝি না। পৌঁছানোটা জরুরি, সেটাই হচ্ছে বড় কথা। সঠিক জায়গায় তুমি পৌঁছো, সেটা বুঝলি কি করে? কেন? কত সফল তোমার সেদিনের সঙ্গী সাথীরা। প্রত্যেকের কত নাম, বাড়ি, গাড়ি, ক্ষমতা। সবাই নিজের আখের গুছিয়ে নিয়েছে। একমাত্র তুমি সেই আদ্যিকালের ভাড়া বাড়িতে পড়ে আছো। হ্যাঁ, তোমাদের নেতা বিশ্ববন্ধু ঠিকই বলে, মানে ওই কথাটা কি জানো? ও হ্যাঁ, আসল শক্তি পাছায় চেয়ার, নইলে কেয়ার করবে কেয়ার। জোট বাঁধতে করেছি শেয়ার, বেশ ভেসে যায়। আসলে কি জানো, ওই পাছার চেয়ারটাকে ঠিক রাখার জন্য যা করণীয় দরকার, যা রাজনৈতিক কর্তব্য করণীয় সেগুলো করে। তুমি সারা জীবন কাঁচা খোলা হটতলা হয়ে থাকো। তোমার মূল্যবোধের রাজনীতি তোমাকে কোথায় পৌঁছে দিয়ে যায় আমি শুধু সেটাই দেখি। তোমার দেখবারও ক্ষমতা নেই। ঘুমে চোখ খুলে আসে। চললাম, তোমার যখন খুশি তুমি এসো। প্রেম আর ধর্ম জাগিতে নাহি পারে রাত 12টার বেশি। যদি তোর ডাক শুনে কেউ না আসে, তবে একলা চলো রে, যদি কেউ
বাড়ি হলো? সাত সকালে কারুর করে পাত্তা নেই, হয় হয় নিজের দান্দায় বেরিয়ে গেছে, নয় পড়ে পড়ে ঘুমোচ্ছে। হ্যাঁ, গাল ভরা নাম। এই দত্তবাড়িতে নামের বড় বাহার, শুধু মানুষ দেখি একটাও। আরে এই যে অসংখ্য ভাইয়া, সকালবেলা বাড়ি শুধু লোক কোথায় গেল কিছু বলতে পারেন? আমি বাজারে গিয়েছিলাম অলিন্দ, বাকিদের খবর আমার জানা। রাগারাগি করছো কেন? না না না, রাগ কার উপরে করবো বলো? মামুলি ক্ষোভ প্রকাশ করছি। কার উপর ও বলেন দাদু? ক্ষোভ ক্ষোভ তো আমার গোটা দেশটার উপরে। এই তো খবরের কাগজ পড়ছিলাম, শতকরা ৮০% খবর খুন, জখম, ডাকাতি, রাহাজানি, পিটিয়ে মারা, বলাৎকার, সরকারি তহবিল তছরূপ, সর্বস্তরে ঘুষ আর চুরি। আনন্দের খবর খেলাধুলো, সেখানেও ব্যক্তিগত নোংরামি। এই দেশটাকে বেঁচে দেওয়ার বিশ্বাস বুঝলে, পাতার পর পাতা জোড়া সিবিআই এর কর্মকাণ্ডের বিস্তারিত রিপোর্ট, অথচ একটা হারামজাদার প্রসিকিউশন হয় না। অলিন দাদু, যখন যেমন তখন তেমন। অপবিত্র পরিবেশে আমরা অসৎ জীবন যাপনের কায়দা কানুনগুলো জেনে নিই, ফসল তোলার উপায়গুলোকে রপ্ত করে ফেলবো, এটাই বাঁচার পথ। এই বাবার মতো সর্বৈধভাবে সব থেকে এই তাবৎ লোকের সাথে বিবাদে নামবো, ওটা ধ্বংস ডেকে আনে। তাই তো বলছিলাম দাদু, এই দত্তবাড়িতে নামের বড় বাহার, অভিনন্দন, অসংখ্য, অসংশয়, কিন্তু এই নামই বকে বলম মানুষ নেই। এবারে ওই একটা মাত্র মানুষ, তার নাম হচ্ছে অধিরাজ। আমি জানি আড়ালে তোমাদের মতন ধরিবাজেরা ওকে আবার বলো নির্বুদ্ধি রাজ, তাই তো? অলিন দাদু, তুমি আমাদের গালাগাল দিতে পারো, কিন্তু আমরা জানি আমরা ঠিক পথেই আছি। সব দিক গুছিয়ে আখের বাঁচনে হচ্ছে প্রকৃত বুদ্ধিমানের কাজ। ডন কুইকশটের মতো অসম্ভব অবাস্তব লড়াইয়ে না নেবে, চলতি প্রবাহে নিজেকে ভাসিয়ে দেওয়াই সঠিক কাজ। এই কলকাতা শহরে কার্বন মনোক্সাইড বেশি বলে সবটাকে ছাড়তে হবে না। কার্বন মনোক্সাইড কিন্তু খুব বিষাক্ত গ্যাস দাদু, নিয়মিত ওই গ্যাস ফুসফুসে গেলে দেখো কি হয়। ওই গ্যাসের নিঃশ্বাস নিয়ে ৭০-৮০ বছর কাটিয়ে দিচ্ছে কলকাতার অনেক। দূষণের সঙ্গে সহবাস যদি এখানে সম্ভব, তাহলে সারা দেশের নৈতিক দূষণকে মেনে নিয়ে বসবাস করতে অসুবিধা। দাদু ভাই, আমার ছেলেবেলায় যে রাজনীতির সঙ্গে পরিচয় ঘটেছিল, তার কিন্তু প্রাণ কেন্দ্র ছিল দেশের প্রতি ভালোবাসা। দেশের জন্য প্রাণ দেওয়াকে তখন রীতিমতো গর্বের কাজ বলে মনে করে। অথচ দেখো, সেই ক্ষমতাবান লোকগুলো এরপর যখন ক্ষমতার চেয়ারে বসলো, তখন সব পাল্টে গেল। এটা একবারে দুটো লোক হয়ে গেল। এটাই তো অলিন দাদু, এটাই হচ্ছে ঘটনা। চেয়ারে বসলেই মানুষ বদলে যায়। এই বাবা যে পার্টির হাত ধরে রাজনীতিতে নেমেছে, সেসব পার্টির নেতাদের কথা শুনেছি তার ছোটবেলা। কি সব মানুষ ছিল, কত বড় মাপের মানুষ, কি বিপুল ছিল তাদের স্যাক্রিফাইস। অথচ আজ সেই পার্টিতে দীর্ঘ ক্ষমতা ভোগের পর একটা লোকও নেই যার পায়ে হাত দিয়ে প্রণাম করা যায়, যাকে আদর্শ হিসেবে অনুসরণ করা যায়। সবাই আখের বুঝেছে, বাবা অনেক দুঃখ নিয়ে পার্টি ছেড়েছে। আর তুই যদি যাচ্ছিস, বসন্ত দাদা আমার পাশে এসে দাঁড়াস না কেন? বাবা তুমি কখন নেবে অধিরাজ? এই দাঁড়িয়ে তোমাদের কথা শুনছি। আমার অসংখ্য কাছে প্রশ্ন, এত জানবার পরে, বোঝার পরে তোরা চুপ করে আছিস কি? বাবা, আমার অভিযোগ কিন্তু তোমার বিরুদ্ধে। আমার বিরুদ্ধে? হ্যাঁ, তোমার বিরুদ্ধে। কেননা ছোটবেলা থেকে তুমি আমাদের শিখিয়েছিলে যে রাজনীতি হলো জীবন, রাজনীতি হলো আদর্শ জীবন যাপনের রীতি। আদর্শহীন জীবন উদ্দেশ্যহীন যা কিন্তু আমি আজও কিন্তু আমরা কি দেখলাম বাবা? কি দেখলাম? তোমার একদা সহযাত্রীরা আজকে ক্ষমতায় টিকে থাকার জন্য প্রাণান্ত করছে, সমস্ত আদর্শ জলাঞ্জলি। ভোটে কারচুপি, রিগিং, ঘুষ দিয়ে সমর্থন ছেড়ে গদি বাঁচানোর লড়াই, দিল্লিতে, ইউপিতে, বিহারে যা হচ্ছে আমাদের এখানে ওটাই। হ্যাঁ, জোর করে ক্ষমতা দখলকে বলছে জনসমর্থন, চরিত্রগত কোনো বক্তব্য নেই। তুমি তো নিজেই ঘেন্ডায় পাচ্ছ। কিন্তু রাজনীতি ছাড়ি আমি আজও দৃঢ়ভাবে বিশ্বাস করি, এককভাবে যদি সৎ থাকতে পারি, তাহলে সামাজিক কর্তব্যে আমি অবহেলা করলাম না। তুমি তো খুব ভালো করে জানো অধিরাজ, বিবেকানন্দ বলতেন যে সততার জন্য সবকিছু ত্যাগ করা যায়, কিন্তু কোনো কিছুর জন্যই সততাকে ত্যাগ করা যায় না। অলিন দাদু, বাবা তোমাদের একটা কথা আমি কিছুতেই বোঝাতে পারছি না, যে সারা দেশ জুড়ে নীতিতে ধস নেমেছে। কেবল একজন কি দুজন সৎ থাকলে কিচ্ছু হবার নয়। তোমরা স্রোতের বিরুদ্ধে লড়ে যাবে কোথায়? অসংখ্য
পৃথিবীর যে কোনো বড় বড় আন্দোলন শুরু করেছিলেন গুটি কয়েক মানুষ দিয়ে। কমিউনিস্ট ম্যানিফেস্টো রচনা করেছিলেন কার্ল মার্কস। এঙ্গেলস নিজে বলেছেন যে তিনি তার নাম ম্যানিফেস্টোতে মার্কস রেখেছিল তার জেনারেসিটি অর্থাৎ মহত্বের জন্য। ঠিক কথা। যীশু খ্রিস্টের মাত্র 12 জন শিষ্য তার বাণীকে বিশ্বে পরিব্যাপ্ত করেছিল। বেশি লোকের দরকার কিন্তু পড়েনি। অলিন দাদু, বাবা, তোমাদের মতো লেখাপড়া করা লোক আমি না। তর্ক করে তোমাদের বোঝাবো এমন যোগ্যতা আমার নেই। হ্যাঁ, বিশ্বকাকা থাকলে ঠিকই বলতে পারবো। কি ব্যাপার? আমার তল্লাশ করো শঙ্কর। আরে বিশ্বকাকা, তুমি! কি ব্যাপার? আরে থাক 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 বিশ্বনাথ, সব ভালো তো? আরে ভালোর চেয়েও ভালো অলিন্দের বাবা, একটা সুখবর এনেছি। এই অধিরাজ ওখানে ডাকো তাড়াতাড়ি, এই খবরটা তাকে সবচেয়ে বেশি খুশি করবে। হ্যাঁ, তোমার আগমন দেখলি না, আমি ভেতর থেকে কিরকম একটা শঙ্কিত। এই যদি কোনো ধান্দা নিয়ে এসছো। আরে কোনো ধান্দা নয় ভাইয়া, কোনো ধান্দা নয়। তোমাকে হারিয়ে অব্দি পার্টি দুঃখিত হয়ে রয়েছে। আবার তোমাকে কি করে আমাদের মধ্যে ফেরত পাওয়া যাবে, তাই তোমাদের উঠবে। আমার জন্য উঠবে? সব লোকের বড় আকার ভাইয়া। আর তোমার তো সর্বজন শ্রদ্ধেয় মানুষ, এখন তো প্রায় অবলুপ্ত। এই অবলুপ্ত প্রাণীটিকে সংরক্ষণের জন্য উঠবে? কিভাবে নিরসন করতে চাও? সেটা বৈঠককে ডাকো, তার সঙ্গে জানাবো কি ব্যবস্থা নিয়ে। হ্যাঁ অসংখ্য, তোমার মাকে ডাকো বলো। আমরা সবাই মিলে শুনি, দেখি বিশ্ববন্ধুর মুশকিল আসান ফর্মুলাটা কি। 1 মিনিট বিশ্বকাকা, আমি এক্ষুনি মাকে ডেকে নিয়ে আসছি। বসো বসো, চা খাবে তো? হ্যাঁ, চা তো নিশ্চয়ই বৌঠান আমার কথা শুনিয়ে এনে হাজির করবেন। আপনি ব্যস্ত হবেন না কাকা। এইবার তোমার মন্তব্যটা ফাঁস করো তো। তুমি কি আমার সব কাজের পেছনে মতলবই দেখো ভাই? বিশ্বাসই করতে পারো না যে মতলব ছাড়াও আমরা কাজ করি। না, যোগ্যকে সম্মান জানানোর পেছনে যে অভিসন্ধি নেই, তোমাকে আর বোঝাতে পারলাম না। যোগ্যতা সম্মান? একই সম্মান? কিসের যোগ্যতা? সেটা বৌঠানের সামনেই বলবো। তবে তোমাকে নিয়ে এখন পার্টিতে খুব আলোচনা হচ্ছে, জানো নীলাজ। স্বয়ং মুখ্যমন্ত্রী তো তোমার কথা স্বীকার করে নিয়েছে। আমরা তত্ত্বের তৈরি করতে গিয়ে সাধারণ মানুষের কাছ থেকে অনেকটা দূরে সরে এসেছি। আগে আমাদের শক্তি ছিল মানুষের ভালোবাসা, আর এখন আমাদের আশ্রয় মানুষের মনে তৈরি করা ভীতি। এই কথাগুলো তাহলে বুঝেছো তো? না বোঝার তো কিছু নেই স্যার। তবে অসুবিধা হচ্ছে ওই মেনে নেবার ক্ষেত্রে। তোমাকে একটা কথা বলি ভাইয়া, এই যুগটা হলো ক্ষমতা দখল, এলাকা দখলের যুগ। ক্ষমতায় টিকে থাকতে গেলে এমন অনেক কিছু করতে হয় যা মূল্যবোধের রাজনীতি থেকে অনেকটা দূরে। আশ্চর্য। তোমরা এই কথাগুলো জানো অথচ অথচ নিরুপায়। ধীরাজ, তোমাকে একটা কথা বলি, যে কোনো রাজ্যের যে কোনো পার্টির দিকে তাকাও, দেখবে তাদের অনুষ্ঠিত নীতি ঘোষিত নীতি থেকে সবসময় পিতা এটা অনিবার্য। ক্ষমতায় আসার আগে আদর্শই হাতিয়ার হয় ভাইয়া, কিন্তু ওই ক্ষমতায় টিকে থাকতে গেলে ধূর্ততা এবং গাজোয়ারি হয় রক্ষা কবচ। মুখে স্বীকার না করলেও সমস্ত পার্টি একথা জানে এবং বাস্তবে পালনও করে। অর্থাৎ আজকের এই বাস্তব বুদ্ধি সম্পন্ন রাজনীতিতে সততার কোনো মূল্য নেই। সেটা আজকের কেন, আবহমান কাল থেকেই তো ক্ষমতা দখলের বিশেষত ক্ষমতায় টিকে থাকার প্রক্রিয়া, যে কারণে মার্ক্সের অত প্রিয় ডিক্টেটরশিপ অফ দ্য প্রোলেটারিয়াট শেষ পর্যন্ত ডিক্টেটরশিপ অফ সিঙ্গেল পার্টি এবং ফাইনালি পার্সোনালাইজড ডিক্টেটরশিপ হয়ে যায়। হ্যাঁ বিশ্ববন্ধু, এই জন্যই বলা হয় পাওয়ার করাপ্টস, and absolute power corrupts absolute. পৃথিবীর প্রবাদ বাক্যগুলি তো অভিজ্ঞতার ফসল কাকা। অস্বীকার করবো কি করে? বিশ্বকাকা, মা এসেছে। কি এক সুখবর এনেছেন শুনলাম। এমনিতে তার লেবু খাওয়ান না। কি করে মুখ হবো ভুটান? অধিরাজ আমাদের উপর এতটাই বিরক্ত যে পার্টিটাই ছেড়ে দিয়েছে। যা শুধু আপনার কি পায়, চাটা যুদ্ধ। খুব চেষ্টা পেয়েছিল ধানের লোক। এবারে বলুন সুখবরটা কি? হ্যাঁ, সুখবরটা হলো এবছরে শিক্ষামন্ত্রীর সুপারিশে এবং নির্বাচক মন্ডলীর অনুমোদন ক্রমে অধিরাজ শ্রেষ্ঠ শিক্ষকের সম্মানে ভূষিত হতে চলেছে। ইলেকশন কমিটি মনে করে আপনার জীবনী, আপনার বাণী
মনে করে আপনি এই যুগের শেষ সৎ মানুষ। আপনার মৃত্যু হলেই পৃথিবী থেকে সততার ভাইরাস অবলুপ্ত হবে। এই পৃথিবীকে আমরা যেভাবে গুটি বসন্তের স্মল পক্সের ভাইরাস থেকে মুক্ত করেছি, তেমনি ভাবে সততার ভাইরাস থেকেও মুক্ত করব। বাবা 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 তুমি কিছু বলছো না যে? কি গো তুমি খুশি আমি আসলে বুঝলেন বউটা, হ্যাঁ অধিরাজ ভাবতেই পারছে না তার দল থেকে উষ্মা না দেখিয়ে দল থেকে শিরোপা দেওয়ার কথা কি করে ভাবছে। আরে এতে কি তোর বোঝা উচিত আমরা কোন রকম গোড়ামিতে বিশ্বাস করি না। হ্যাঁ, একবার ঐতিহাসিক ভুল করে ফেললেও আমরা এই ভারতবর্ষের সবচেয়ে স্বচ্ছ চিন্তা ভাবনা করে থাকি। তাই তো সত্যি তোমার না সব কিছুতে বেড়া করা। এতদিন পার্টি অন্যায় করেছে, পার্টি ভুল করেছে বলে পার্টি ছেড়ে এখন যখন পার্টি ন্যায় করতে চাইছে তখন তোমার মুখে বাকি নেই। হাসি পাচ্ছে অলকা জানো। কিন্তু হাসি কি হচ্ছে খুশি খবর। হ্যাঁ, খুশি হলেই তো হাসি, তাই যোগের সরকারের পরিপূর্ণ নাম হাসি খুশি। এই রঙ্গ করো না তো, তুমি পুরস্কারটা নেবে তো? নিলে জানবো ও আবার আমাদের মধ্যে ফিরে আসছে। বলো অধিরাজ, বুঝছো তো? হ্যাঁ, বলছি। তার আগে বিশ্ববন্ধু তোমার ওই কারগিলি মার্কা ছড়াটা একটু শোনাও তো। অলকা বারবার জিজ্ঞেস করে ঠিকঠাক বলতে পারি না, বলতে একটা। আরে আরে ওটা আমার ঠাট্টা করে লেখা হবে। তাছাড়া আমার মস্করা করা স্বভাব আমার অনেকে পছন্দ করে না। ওটা লিখে পার্টিতে অভিযোগও শুনতে হয়েছে। না না, তার চেয়ে বড় আরে বাবা, ঠাট্টা তো আর সত্যি নয়। আরে ওটার বিনিময়ে সকলের মাঝে একটু হাসি খুশি বিনিময় করতে পারি, বলো। এই তো অধিরাজের বাবা মানে আমার অপ্রতিহত দাদা কিন্তু প্রায় বলতেন, ঠাট্টার সময় ইয়ার কি ভালো লাগে না। বিশ্বকাকা ঠাট্টার সময় ইয়ারপিতে কোনো দোষ নেই, তোমার ছড়াটা বল। হ্যাঁ হ্যাঁ বলুন তো ঠাকুর তো, এই সব সময় আজকে যা আবৃত্তি করে আমার শুনতে একদম ভালো লাগে না, পুরোটা শুনতে চাই। শুনবেই তাহলে হ্যাঁ হ্যাঁ তাহলে বলি। বলুন। কার্নিশেতে 3টে চড়াই, গাল ফুলিয়ে করছে লড়াই, কার্গিলেতে করতে লড়াই, যাবেই তারা যাবে। তাই না শুনে ও তাত্ত্বিক বললো লেগে, যা নিচ্ছে নি, মিথ্যে কেন যুদ্ধ করে সম্প্রীতি হারাবে। চড়াই করে সে কথা, চুলোয় যাবে স্বাধীনতা, ধর্ম নিরপেক্ষ হলেই সৃষ্টি বেঁচে যাবে। তাত্ত্বিক কয় অতি অবশ্য, দেশপ্রেম তো নাকের নস্য, বলা বোঝা তেমন শস্য, ভোট মরাই করা। বড় না ভোটে বড়, চড়াই শুধু বলতে পারো দেশ বড় না ভোটের বাক্স। তাত্ত্বিক কয় সেটাই বংশ করছি এতদিনে। আসল শক্তি পাছায় চেয়ার, নইলে কেয়ার করবে কেয়ার, জট বেঁধেছি করতে শেয়ার, দেশ মিশে যায় যাবে। খুব মজার তো। বিশ্বকাকা তোমার ছড়ার হাত কিন্তু দারুণ নিঃশ্বাস করার মতো। আজকের দিনে কোনো পার্টির কাছেই বোধহয় দেশ আর প্রাণপণ করার কোনো বিষয় নয়, তাই না বিশ্ববন্ধু? আমাদের যুগে কিন্তু দেশই ছিল সবার আগে। আরে এটা বিশ্বায়নের যুগ কথা, আমরা এই দেশ ডুবিয়ে দিয়েছিলাম, এখন তো আরোই। হ্যাঁ, একটু বেশি বোধহয় বেঁচে ফেলেছি, একটু নিঃসঙ্গ লাগে আজকে। কাকা বাবু বলি এখন এসব কথা কেউ থাক, ওকে জিজ্ঞেস করুন ওকে পুরস্কারটা নেবে তো? হ্যাঁ, ওই কথাটা তো এখনো কোনো নিষ্পত্তি হলো না। হ্যাঁ, ওটা তো নিষ্পত্তি হয়েই আছে। ওটা বিশ্ববন্ধু জানে। বিশ্ববন্ধু জানে? কি গো বিশ্ববন্ধু, ওই অধিরাজ কি বলছে? এই, অধিরাজ, আমি তোমার কথা ঠিক বুঝতে পারলাম না, আমি কি জানি? দুর্বিলক আজকে বেশি দেরি করে ফেলছে না, আরো আগে চলে আসার কথা ছিল, তাই তো? হ্যাঁ, শর্মিলা এত দেরি করছে কেন? শর্মিলা আসলে কে বলবো? তুমি তো বললে বিশ্ববন্ধু। আমি বললাম না, কখনো না। না বাবা, বিশ্বকাকা তো বলেনি, তুমি বলাতে বললে। না, ও অধিরাজ, তুমি তো বোধহয় আগে বললে। বিশ্ববন্ধু স্বীকার করেছে শর্মিলকের আসার কথা। তোমার কি হয়েছে বলো তো? কাল রাত্রে বললে সর্বিলাপ এসেছিল, আজ আবার বলছো? বাবা আজকাল খুব স্বপ্ন দেখে, বুঝলে বিশ্বকাকা? হ্যাঁ, অসংখ্য ভাই, তোমার বাবা আসলে সেই ছেলেবেলা থেকে একজন স্বপ্ন দেখা লোক। বাবাই এককাল এই স্বপ্ন দেখা লোকেদের বলতো ইউটোপিয়া, স্বপ্ন বিলাস। দুর্বিলক বাইরে কেন, ভেতরে এসো।
স্যার, বিশ্ববন্ধু অনুরোধ নিয়ে আসেনি, আলটিমেটাম নিয়ে এসছে। নিশ্চয়ই আসবে না। আমাদের বিরুদ্ধে যে যা পারছে বলছে, আমরা একটা বরদাস্ত করবো না। সঠিক কাজ করলে কারো কিছু বলার থাকতে পারতো। এই তোমার কাছে কত নির্দেশ চাইতে আসেনি অধিরাজ? আমরা জানতে চাই তুমি এই পথে আসবে কিনা। আমার এ পথ তোমার পথের থেকে অনেক দূরে গেছে। কমিশনার, আপনি কিছু বলবেন অধিরাজকে? হ্যাঁ, বলার আছে স্যার। দুর্বিলক, তুমি তো জানতে চাইবে দুরূহ শব্দের প্রতি শব্দ কি হতে পারে, তাই তো? না স্যার, আমি তা জিজ্ঞেস করবো না। আপনি ক্লাসে পড়িয়েছিলেন, এখনো আমার মনে আছে। তোমার আজও মনে আছে দুর্বিলক? হ্যাঁ, আপনি আপনি আপনার চাইতে দুরূহ দুরতিক্রম মানুষ আমি কখনো দেখিনি স্যার। বাবা বাবা, আমিও মনে করি তুমি সময়ের সাথে খাপ খাওয়াতে না পারা একটা বাধা বিশেষ। সবাই সবাই এগিয়ে চলছে, উন্নতি করে চলেছে, একমাত্র তুমি সততার মূল্যবোধ নিয়ে জগদ্দল হয়ে বসে আছো। এর জন্য তুমি একটু ব্যর্থ। আহ বৌমা, অসংখ্য, আমি তোমাদের কথা মানি না। এ বাড়িতে একটি বই মানুষ নেই, সে ওই অধিরাজ। বাবু, একদম চুপ করে দাঁড়িয়ে থাকবে। কমিশনার তোর কাজ করতে দিন। কমিশনার, বলুন সর্বদলীয় বৈঠকে আজকে সিদ্ধান্ত হয়েছে। এখানকার সমস্ত পলিটিক্যাল পার্টি আপনাকে নিয়ে চিন্তিত। আপনি তাদের কাছে একটি ফেস্টা লিখুন। আপনি সততার ভাইরাস ছড়াবার চেষ্টা করছেন। আরে সিআইডি ডিপার্টমেন্টের রিপোর্টের কথাটা আগে বলুন কমিশনার। আপনার বিরুদ্ধে অভিযোগ, আপনি গোপনে বেশ কিছু ইয়াং ছেলেকে ট্রেন আপ করছেন আপনার আদর্শে। সমস্ত পলিটিক্যাল পার্টির নেতারা আশঙ্কা করছে আবার নকশাল জাতীয় কোনো আন্দোলন করতে চাইছেন, যা এখনো নাইটমেয়ার হয়ে চেপে বসে আছে। কাজেই তুমি নাকি হিংসার রাজনীতিতে বিশ্বাস করো না? বড় বড় কালো হাত ভেঙে দাও, পুড়িয়ে দাও বলে এই দেশে হিংসার বীজ বপন করেছিল কারা? কোথায় গেছেন অধিরাজ? মনে রেখো, তোমার ব্যাপারে সমস্ত রাজনৈতিক দল একটাই সিদ্ধান্ত নিয়ে ফেলেছে। তুমি কি তোমার কথা লাগে না? অর্থাৎ তোমাদের নির্দেশ পথে তো আসবো কিনা, তাই তো ভাই? না, আর সততার জন্য সবকিছুকে ত্যাগ করা যায়, কিন্তু কোনো কিছুর জন্য সততাকে ত্যাগ করা যায় না। ওকে, আপনারা সবাই সাক্ষী রইলেন। কনসিকুয়েন্স যাবে তার জন্য কিন্তু আমরা কেউ দায়ী থাকবো না। কমিশনার, আপনারা সবাই পাশে গাড়ি যান, প্লিজ দেরি করবেন না। কাকা বাবু, কোথায় যাও? বসে বলে যাও। বসন্ত, কোথায় যাও? বাবা, তোমাকে আমি আগেও বলেছি, ক্লাইমেটের পরিবর্তনের সঙ্গে সঙ্গে অনেক প্রাণী খাপ খাতে পারে। বাবা, সততা আজকে সার্বিক অসততার যুগে বসতে পারে না বাবা। কাকা বাবু, আপনি দাঁড়িয়ে থাকবেন না। যান। তাহলে সবই মিলে গেল। মিলন, তোমার স্তরটাকে এবার না স্যার, আমি নয়, সর্বদলীয় বৈঠকে ঠিক হয়েছে দুজন প্রফেশনাল মার্ডারার মোটর বাইকে চড়ে এসে আপনাকে সব দল মিলে তাদের পারিশ্রমিক শেয়ার করবে।
চোখের সামনে দেখতে পাচ্ছি এক উত্তাল সমুদ্র। ঢেউগুলো আমার কাছ থেকে দূরে সরে সরে যাচ্ছে, কিন্তু তাতে আমার কিছু যায় আসে না। আমি আবেগের মতোই আবেগদীপ্ত। আমার আবেগ আমাকে নিয়ে যাচ্ছে কোনো এক মাথা তোলা সমুদ্রের কোন এক দ্বীপে। উচ্চুয়ার সমাজের দাসত্বকে বাইরে থেকে দেখে মনে হয় অবাধ স্বাধীনতা, কারণ তারা যেটা দিচ্ছে সেটা বড় নির্ভরতা থেকে ব্যক্তি মানুষের পূর্ণ মুক্তি। কিন্তু এখানকার সম্পত্তি, শিল্প, ধর্ম যার সাথে তাদের কোনো যোগাযোগ নেই, তার অবাধ বিচরণকে তারা নিজের স্বাধীনতা ভেবে পূর্ণ সমাজ ধসে পড়েছে, পচে গেছে। আগামীকালের ধ্বংসের মধ্যে এটাই অনিবার্য যে বেশ কিছু নিরীহ এবং সৎ মানুষ মরবে, আর এই বলিপুরতে আমিও থাকবো। আমি স্বেচ্ছায় নিজেকে বলি দেব। এটাই ভালো হতো যদি এরা সবকিছুকে ভালোবাসতে পারত, কিন্তু তা যখন হবার নয়, লড়াইয়ের জন্য প্রস্তুত হতে হবে। মার্ক্সবাদীদের ধর্ম হচ্ছে শোষণ পীড়ন থেকে মানুষকে মুক্তি দেওয়া, ব্যক্তি স্বাধীনতা থেকে। আমার গল্প বলা এখানেই শেষ। শুরুতেই আপনাদের বলেছিলাম আমি সময় প্রতিনিয়ত চলতে চলতে অসংখ্য ঘটনা আমার ঝুলিতে সংরক্ষিত হবে। সেই সব ঘটনার মধ্যে আজ আপনাদের সামনে এই গল্প শোনালাম। এই গল্পের মধ্যে দিয়ে যদি আজকের তাবৎ মানুষের মূল্যবোধের সংকট প্রকাশ পেয়ে থাকে, তাহলে সেটুকুই প্রাপ্তি বলে জানবো। পরিশেষে আরেকটি কথাই বলবো, বৃষবৃক্ষ রোপণ করিলাম, আশা করি ঘরে ঘরে অমৃত ফল ফলিবে। নিরুদ্দাল লেখা নাটক, যেটা আজ অব্দি অভিনীত হয়নি, আমরা সেটা প্রথম অভিনয় করলাম এবং আজকের অভিনয়টাই আমাদের প্রথম অভিনয় অংশ। যদি ভালো লেগে থাকে তাহলে আমাদের প্রচেষ্টা সার্থক বলে মনে করবো। আর যদি আমাদের কোনো সাজেশন থাকে সেটাও আমাদের বলবেন, আমরা অবশ্যই সেগুলো মনে রাখবো। আমাদের পরবর্তী নাটক বহরমপুর যুগাগ্নি, আমরা 5 মিনিট সময় নেব, প্লিজ কেউ চলে যাবেন না। আমি তার আগে পরিচয় করে দিই। আমার ডান দিকে রয়েছে বাংলা থিয়েটারের অন্যতম আমার প্রিয় অভিনেতা শ্যামল সরকার। দীর্ঘদিনের থিয়েটারের অভিনেতা, নায়কে অভিনয় করে আশিস দাস। মূল কর্ণধার ঋতিকা চ্যাটার্জি, কুমার, আরো কয়েকজনকে আপনাদের আলাপ করিয়ে দেবো। অশোকদা, অশোকদা একটু এসো না। ছোটন, ছোটন একটু এসো। না ছোটন না, ছোটন না, আমার বন্ধু ছোটন এই সমস্ত মঞ্চ পরিকল্পনা করেছে এবং শব্দ প্রক্ষেপণ করেছে তরুণ দাস এবং আলো প্রক্ষেপণ করেছে জিতেন দাস। 5 মিনিট সময় চেয়ে নিচ্ছি এবং আমরা এক্ষুনি আবার শুরু করছি আমাদের আমাদের পরিচালক এই নাটকে ইন্দ্রজিৎ পাল।